আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা একটি দীর্ঘ পথ পাড়ি দিব। আমাদের রাস্তাটা শুরু হবে ধুনট থেকে। ধুনটের কালেরপাড়া থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে কালেরপাড়া। বৃষ্টি হয়েছে, রাস্তা কর্দমাক্ত। এইটা কালেরপাড়া ইউনিয়নের কালেরপাড়া গ্রাম। সেই কালেরপাড়া গ্রাম থেকে আমরা আজকে যাব সারিয়াকান্দিতে, অর্থাৎ সারিয়াকান্দি উপজেলায়। আপনারা জানেন বগুড়ার ধুনট উপজেলা এবং সারিয়াকান্দি উপজেলা এই দুইটি নদী ভাঙন কবলিত এলাকা, যমুনা নদীর তীরে অবস্থিত দুইটি উপজেলা। কিন্তু ধুনট থেকে সারিয়াকান্দির দূরত্ব বেশ, অর্থাৎ সারিয়াকান্দি সদর আর ধুনট সদর দুইটার মাঝে দূরত্ব প্রায় তাও 30 কিলোমিটারের মতো, 28 থেকে 30 কিলোমিটারের মতো দূরত্ব। তবে 15 থেকে 18 কিলোমিটার গেলেই সারিয়াকান্দির এলাকা শুরু হয়, অর্থাৎ সারিয়াকান্দি স্টার্ট হয়। তো আমরা কালেরপাড়া গ্রাম থেকে যাত্রা শুরু করেছি। এখন আপনারা যে দেখতে পাচ্ছেন, আমরা রাস্তার দুই পাড়ই দেখতে পাবো এবং রাস্তাটা দেখতে পাবো যে টোটাল এখান থেকে যেতে কি কি দেখা যায়, চোখে কি কি পড়ে, পুরো পরিবেশটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। এই যে এই মোড়টা, এটা হচ্ছে কালেরপাড়া। ওখানে একটা যাত্রী ছাউনি আছে। এই বাম পাশের যে বাড়িগুলো, এগুলো হচ্ছে সরকার বাড়ি। এখানকার এমপি ছিল এমপি গোলাম সরোয়ার। বাংলাদেশের প্রথম সংসদের এমপি ছিল 1970-এর দিকে, মনে হয় 70 কি 73 সালে প্রথম বাংলাদেশের সংসদ নির্বাচন যখন হয় তখনকার এমপি ছিল। তিনি একজন চক্ষু ডাক্তার ছিলেন। তিনি এই ধুনট আসন থেকে এমপি হয়েছিলেন। এবং আমরা কালেরপাড়া গ্রামটি পার হয়ে এখন কালেরপাড়া গ্রামের ভিতরেই আছি। আর একটু দূর এগোলেই শুরু হবে আরকাটিয়া গ্রাম। কালেরপাড়া এবং আরকাটিয়া দুইটা প্রায় একদম একটা আর একটার গায়ের সাথে লাগানো দুইটা গ্রাম। এবং কালেরপাড়ার মানুষ বাজারঘাট করলে এই আরকাটিয়া বাজার থেকে করে। আরকাটিয়া বাজারে বিকেল থেকেই বাজার বসে, প্রতিদিন কাঁচা বাজার, মাছ, মুরগি ইত্যাদি পাওয়া যায়। আর বড় বাজার থাকলে ধুনট থেকে করা যায়, অর্থাৎ আরকাটিয়া কালেরপাড়া এনাদের চলাফেরার জায়গায় হচ্ছে ধুনট। তবে যদি অল্প কাজ থাকে, কমের মধ্যেই যদি সব কিছু প্রয়োজন হয়, তাহলে আরকাটিয়া বাজারটাই তাদের জন্য একটা গুড অপশন। এখান থেকেই সব কিছু পাওয়া যায়। যে আমরা আরকাটিয়া বাজারে প্রবেশ করেছি। আরকাটিয়া বাজারে দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে, এই জন্য রাস্তায় একটু পানি জমেছে। এটা হলো আরকাটিয়া বাজার, ছোট একটা বাজার। রাস্তার দুপাশে যে টিনের ঘরগুলো আছে, এখানে দোকানপাট আছে, ফ্ল্যাক্সি লোডের দোকান, মনোহারি দোকান, বিভিন্ন দোকান। আর বাম পাশে যে রাস্তাটা, এই যেখানে দেখলেন একটি স্কুলের ফলক, অর্থাৎ আরকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওইটা হচ্ছে একটু ভিতরে গেলেই সেখানে হচ্ছে আরকাটিয়া হাট এবং প্রাইমারি স্কুল। ওই প্রাইমারি স্কুলের সামনে যে ফাঁকা জায়গা, ওই স্কুলের জায়গায় ওখানে হাট বসে, আরকাটিয়া হাট বসে। এবং ওখানে বটগাছ আছে এবং পাশেই হচ্ছে নদী। এই যে এটা হচ্ছে আরকাটিয়া ব্রিজ। আরকাটিয়া ব্রিজের নিচ দিয়েই চলে গেছে প্রায় অর্ধমৃত একটা নদী, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত পানি থাকে। তবে পরিবেশটা খুবই সুন্দর, গ্রামীণ। ঘাস বিচরণ করে, বাচ্চারা খেলে, গবাদি পশুর ঘাস সেখানে পরিষ্কার করা হয়, ধোয়া হয়। এই যে বাম দিকে যে রাস্তাটা চলে গেছে, এটা গেছে পারলক্ষ্মীপুর। ওখানে যে একটা সাইনবোর্ড দেখলেন, ওখানে লেখা আছে পারলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওই গ্রামের ভিতরে চলে গেছে। আর পারলক্ষ্মীপুরের আর একটি নাম আছে, সেটা হলো জয়ন্তীতলা। এবং এখানে বাম পাশে আপনারা যেটা দেখলেন, ওটা আরকাটিয়া একটা মাদ্রাসা। আর এখন আমরা আরকাটিয়া থেকে চলে যাচ্ছি। এটা একটা সোজা রাস্তা, রাস্তার দুপাশে গাছ রয়েছে, সবুজে ঘেরা একটা রাস্তা এবং টানা রাস্তা, ভালো রাস্তা, ভাঙাচোরা না, একদম প্লেন রাস্তা। এবং এই আরকাটিয়াটা পার হলেই প্রবেশ করব আমরা সুলতানহাটা গ্রামে। আরকাটিয়া এবং সুলতানহাটা এই দুইটা গ্রামও একটা আর একটার সাথে লাগানো। এবং এই রাস্তার একটা বিশেষত্ব হচ্ছে, এই রাস্তায় গাড়ি ঘোড়া খুব কম চলে। যেমন ধুনটের সাথে শেরপুরের যোগাযোগটা ভালো। শেরপুর উপজেলায় বা বগুড়া জেলায় যোগাযোগ করা হয় যে রাস্তা দিয়ে, সেই রাস্তা অলওয়েজ বিজি, গাড়ি ঘোড়ায় পূর্ণ থাকে। তবে এই রাস্তাটা, মানে এটা একটা অফ রুটের রাস্তা। সাধারণত সারিয়াকান্দির মানুষ ধুনটে আসে না, বা ধুনটের মানুষও সারিয়াকান্দি যাওয়ার প্রয়োজন পড়ে না একান্ত আত্মীয় স্বজনের বাড়িতে না গেলে বা বেড়াতে না গেলে। কারণ সবারই চলাফেরা, সারিয়াকান্দির মানুষ চলে বগুড়াতে, সারিয়াকান্দি থেকে বগুড়া যেতে 22 কিলোমিটারের মতো হয়।
তারা চলে যায় বগুড়ায়। আবার ধুনট থেকে বগুড়া যেতে 32-33 কিলোমিটারের মতো হয়, এরাও সবাই বগুড়ায় যায়, বা বেশি প্রয়োজন পড়লে শেরপুরে যায়। শেরপুর, বগুড়া এদিকে চলাফেরা বেশি। আর এই দুইটা উপজেলা পাশাপাশি হলেও একটা উপজেলা আর একটা উপজেলার সদরের সাথে আসার কোনো প্রয়োজন পড়ে না। আমরা এখন সুলতানহাটা গ্রামের ভিতরে প্রবেশ করেছি। সুলতানহাটা গ্রামে একটি বড় ঈদগাহ মাঠ আছে। ওখানে আপনারা দেখতে পাবেন রাস্তার পাশেই সীমানা প্রাচীর দিয়ে উপরে লেখা, এই যে আমরা চলে এসেছি। এই যে এখানে যে অল করা, হাফ অল করা আছে গেট, এটা হলো সুলতানহাটা ঈদগাহ মাঠ, অর্থাৎ এখানে ঈদের নামাজ পড়া হয় এবং বেশ বড় একটা মাঠ। সুলতানহাটা গ্রামের এখানে তেমন কোনো বাজার নাই, ছোট 2-1টা দোকান আছে এখানে। এই যে পাশে 2-1টা দোকান আছে, এখানেই মানুষ বসে থাকে, লোকজন বসে থাকে। ওই পাশে সামনে আর একটা মোড় আছে, ওখানেও 2টা মনোহারি দোকান আছে। এবং সুলতানহাটার সবাই চলাফেরা করে চিকাশিতে, হয় আরকাটিয়া যায়, না হলে চিকাশি বাজার আছে সামনে, একটা চিকাশি মোড় পাওয়া যায়, মফিজ মোড় বলে। ওখানে সবাই দোকানপাটের প্রয়োজনীয়তাগুলো সারে, আর বেশি প্রয়োজন হলে ধুনটে যায়। এই যে এখানে একটা দোকান রয়েছে, এই যে পাশে এখানে 2টা দোকান রয়েছে, এগুলো হচ্ছে সুলতানহাটার ভিতরেই পড়ে। এখন আমরা সুলতানহাটা গ্রাম থেকে চিকাশির দিকে যাচ্ছি। চিকাশি ওখানে একটা মোড় আছে, ওই দিকে যাচ্ছি। এবং এই রাস্তায় আমাদের সামনে চোখে পড়বে চিকাশি টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউট বা বিএম কলেজ, বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, হাতের ডান পাশে পড়বে। এবং ওইটাও একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিতরে, একদম জমির ভিতরে, গ্রামের ভিতরে ওই প্রতিষ্ঠানটা, একদম চড়ার ভিতরে প্রতিষ্ঠানটা। রাস্তা থেকে বেশ খানিকটা পথ ঢালাই করে নিচ দিকে নেমে গেছে, যাওয়ার পরে ওই কলেজটাই। তো আমরা প্রায় চিকাশি টেকনিক্যাল কলেজের সামনে চলে এসেছি। এই যে হাতের ডানে ওখানে দেখতে পেলেন যে একটা গেট, ঢালাই করা রাস্তা, ওটাই হচ্ছে চিকাশি টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউটে চলে গেছে। এবং বাম পাশে ওখানে একটা দেখতে পেলেন একটা সাইনবোর্ড আছে, ওখানে লেখা আছে সুলতানহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অর্থাৎ সুলতানহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টা ওই জমির ভিতর দিয়ে হেঁটে গেলে, একটু দূরে গেলে জমির ভিতরে ওই স্কুলটি পড়বে। অর্থাৎ প্রত্যেক গ্রামেই শিক্ষা প্রতিষ্ঠান বলতে সাধারণত একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকে। যেগুলো একটু বড় গ্রাম, একটু জনসংখ্যা আছে, সেসব গ্রামেই সাধারণত একটা সরকারি প্রতিষ্ঠান বলতে একটা প্রাইমারি স্কুল আছে, 2টা, 1টা বা 3টা মসজিদ থাকে, ছোটোখাটো একটা বাজার থাকে, দোকানপাট থাকে। এগুলো হচ্ছে গ্রামের বৈশিষ্ট্য। এবং আমরা এখন এই যে সুলতানহাটা, এর ভিতরে এগুলো সব সুলতানহাটার ভিতরেই পড়ে। এবং এই যে সামনে এখানে একটা বাজার দেখতে পাচ্ছেন, এটা হলো চিকাশি মফিজ মোড় বলে। অর্থাৎ নামকরণটা কিভাবে করা হয়েছে সেটা জানা নাই সঠিক। এই যে এই মোড়টাকে বলে চিকাশি মফিজ মোড়। এখানেও দোকানপাট আছে, মনোহারি দোকান, ফ্ল্যাক্সি লোড, বিকাশ, নগদ ইত্যাদি আছে। ফল ফ্রুটসও পাওয়া যায়, দই, মিষ্টি এগুলো পাওয়া যায়। এখানে উৎপাদন হয় না, ওনারা এলাঙ্গি থেকে বা ধুনটের রাহাত হোটেল থেকে নিয়ে আসে এখানে রাখে। কারণ এখান থেকে আবার ধুনটে যাওয়া তাও 8 কিলোমিটারের মতো দূরত্ব, 7-8 কিলোমিটার। অনেকে যায় না, এখান থেকে ওরা হয়তো ওখান থেকে বেশি করে নিয়ে আসে, এখান থেকে সবাই কিনে এদিকে নিয়ে যায়। এবং এই রাস্তার বিশেষত্ব যে গাছগুলো খুব বেশি পুরাতন না, গাছগুলো কয়েক বছর পুরাতন, এবং গাছগুলো এখনও পূর্ণাঙ্গ বৃক্ষ হয়নি, এবং গাছগুলো ছায়া দেয়। এবং রাস্তা সোজা একটা রাস্তা দেখতে পাচ্ছেন। ওখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত আসা হলো, কোথাও কোনো মোড় নাই। এবং এই রাস্তায় সাধারণত ট্রাক একটু কম চলে, এই জন্য রাস্তাগুলো ভালো আছে। আর ধুনটের ওই ভান্ডারবাড়ির রোড বা গোসাইবাড়ির রোড, ঢেকুরিয়ার রাস্তা বা কাজীপুরের চালিতাডাঙ্গা বা মেঘায়ের রাস্তা, ওই রাস্তাগুলো কিন্তু একটু ভাঙা বা জায়গায় জায়গায় উঠে গেছে। একটু বৃষ্টি হলে এই খানাখন্দে ভরে গেছে, পানি জমে। এর একমাত্র কারণ হলো যমুনা নদী থেকে ওই রাতের বেলা বালু ট্রাকে বোঝাই করে শহরের দিকে নিয়ে যাওয়া হয় বা বিভিন্ন জায়গায় মুভ করানো হয়। ওই বালি এবং ট্রাকের ওজনে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। কারণ এই রাস্তাগুলো তো অত শক্তিশালীভাবে করা না, এগুলো হচ্ছে কম ওয়েটের জন্য। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে বেশি বেশি লোড দেওয়া হয় ক্যারিং কস্ট কমানোর জন্য, যেন অল্প খ্যাপের ভিতরেই বেশি জিনিস পরিবহন করা বা স্থানান্তর করা সম্ভব হয়। এই জন্য বেশি বেশি করে লোড দেওয়া হয়। এবং এই বাড়তি লোড
রাস্তার উপরে চাপ পড়ে ওভারলোডের কারণে। এবং এইদিকে আমরা যে রাস্তায় যাচ্ছি এটা হলো চিকেশি পেরিয়ে সামনে আমরা বগুড়া যাওয়ার একটা রাস্তা পাবো, অর্থাৎ হাতের বামে পড়বে একটা রাস্তা, ওটা হচ্ছে সোনাহাটা দিয়ে বগুড়া যাওয়া যায়, বাগবাড়ি দিয়ে যাওয়া যায়। এই যেখানে আপনারা দেখতে পেলেন ওখানে একটা মোড় আছে, একটা রাস্তা ডান দিকে চলে গেছে চিকাশির দিকে, আর একটা রাস্তা চলে গেছে হচ্ছে বগুড়ার দিকে, অর্থাৎ সোনাহাটার দিকে। ওখানে সোনাহাটা থেকে বাগবাড়ি দিয়ে বগুড়া যাওয়া যায়। আর এখন আমরা যে জায়গাটায় এসেছি এই জায়গার একটা বিশেষত্ব হলো এটা হলো দুই পাশে দিগন্ত জোড়া ধানি জমি, ফাঁকা জমি, এবং মাঝখান দিয়ে রাস্তাটা সোজা টানা চলে গেছে। এবং এই রাস্তাটি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি ঈদের সময় বিভিন্ন উৎসবের সময় এটি অনেকের কাছে আতঙ্কেরও কারণ বেশ 3-4 কিলোমিটার দীর্ঘ একটা পথ, কিন্তু বামে বা ডানে কোনো বাড়ি ঘর নেই। এই যে আপনারা ডান পাশে যে বাড়ি দেখতে পেলেন এটাই সম্ভবত এখানেই এই 1-2টা বাড়ি হচ্ছে শেষ বাড়ি। এই যেখানে যে কয়েকটা শেষ বাড়ি, আর বাড়ি নাই, একদম টানা অনেক দূর পর্যন্ত বাম পাশে বা ডান পাশে কোনো বাড়ি নেই। এবং এইসব এলাকায় সাধারণত গ্রামীণ ভাষায় বলে পাথার, মানে পাথারের ভিতরে দিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন বাম পাশে ডান পাশে কোনো দোকানপাট, ঘর বাড়ি, কোনো কিচ্ছু নাই, এবং লোকবসতি নাই, জনবসতি নাই। এই জন্য রাস্তাটাও খুব ফাঁকা। ঈদের সময় এই দিকের মানুষ অনেক গার্মেন্টস কর্মী বা ঢাকায় বিভিন্ন কর্মজীবী লোকেরা আছে, শ্রমজীবী মানুষরা আছে, তারা যখন বাড়িতে আসে তখন এই রাস্তাটা পেরোতে তারা খুব ভয়ে থাকে, এবং পুলিশের গাড়ি তাদেরকে নিরাপত্তা দিয়ে, প্রোটেকশন দিয়ে এটুকু পার করে দেয়, বা গাড়ি এখানে দাঁড়িয়ে থাকে। কারণ ওই 2টা, 3টা, 4টা একদম মাঝরাত থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত, শেষ রাত পর্যন্ত ঢাকা থেকে গাড়ি ঘোড়া আসে। ওই সময় তাদের কাছে হয়তো টাকা পয়সা থাকে, জিনিস থাকে, সেগুলো যেন কেউ লুট করতে না পারে, ডাকাতি না হয়, এজন্য পুলিশ এই জায়গাটাতে প্রোটেকশন দেয়। এবং ধুনটের যে একটা আতঙ্কের জায়গা বলে যে নামটা আছে, যে ওই জায়গায় ডাকাতি হয়, এইটাই কিন্তু সেই জায়গা। এটাই হচ্ছে সেই জায়গা যেটা হচ্ছে চিকাশি ইউনিয়নের ভিতরে পড়ে, ধুনটের চিকাশি ইউনিয়নের ভিতরে পড়ে, জোরশিমুল টু চিকাশি, অর্থাৎ এই পাশে চিকাশি আর ওই দিকে একটা বড় বাজার, এগুলো পেরিয়ে সেটা হচ্ছে জোরশিমুল বাজার। জোরশিমুলও চিকাশি ইউনিয়নের ভিতরেই। তো এই চিকাশি এবং জোরশিমুলের মাঝখানের এই যে ফাঁকা যে পথটা, দীর্ঘ পথ, এটাই হচ্ছে সেই মানে আতঙ্কের জায়গা, বা এখানেই একটু বিপদ বা ঝুঁকি থেকে থাকে। কারণ এখানে রাস্তা অবরোধ করলে কেউ বাঁচানোর নাই, দেখানোর নাই। এবং রাতের বেলা তো আরও দেখতে পাচ্ছেন, দিনের বেলা তাই গাড়ি ঘোড়া কম চলছে। 10টা-11টার দিকে এদিকে একটু শিক্ষা প্রতিষ্ঠানে যারা যায়, চাকরি করে, ব্যবসা বাণিজ্যের কাজে, রাত 7টা, 8টা, 9টার পর থেকেই এইদিকে আর গাড়ি ঘোড়া চলেই না। 8টা, 9টার পর থেকে এদিকে গাড়ি ঘোড়া খুব কম চলে। 10টা, 11টার পরে থেকে দেখা যাবে যে 2-1টা গাড়ি হয়তো প্রয়োজনে শুধু চলাফেরা করছে। এবং এই রাস্তার সৌন্দর্য হচ্ছে যে রাস্তাটা হচ্ছে গাছে ঘেরা, এবং দুই পাশে হচ্ছে ফাঁকা জমি, দেখা যায় বাতাস থাকে সবসময়ই। এবং এই রাস্তায় ভিড় কম মানে সেরকম গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন খুব কম। সিএনজি আসছে, মোটরসাইকেল আসছে, আর বেশি সবচেয়ে চোখে পড়ে সেগুলো হচ্ছে ব্যাটারি চালিত অটো। কারণ এই রাস্তার আধিক্যই হচ্ছে সবচেয়ে বেশি দেখা যায় ব্যাটারি চালিত অটো। ধুনট বাজার থেকে, ধুনট বাজার হাই স্কুল মার্কেটের সামনে থেকে এখানে চিকাশি পর্যন্ত বা জোরশিমুল পর্যন্ত রুটের এগুলো অটো পাওয়া যায়। অর্থাৎ নির্দিষ্ট সময় মেনে একটা গাড়ি আসার পরে আবার আর একটা গাড়ি ওখানে যোগ হয়। এবং এগুলো জোরশিমুল পর্যন্ত, চিকাশি আসে, জোরশিমুল আসে, এই পর্যন্ত যাত্রা করে। এবং তারপরে আবার জোরশিমুল থেকে এইদিকে আসতে চাইলে জোরশিমুল থেকে আবার গাড়িতে উঠে আবার কুতুবপুর বা সারিয়াকান্দির ভিতরে প্রবেশ করা যায়। এইদিকে লাস্ট বর্ডারই হচ্ছে মানে জোরশিমুল বাজারটা হচ্ছে বড়, ধুনটের এই পাশে শেষ। আবার ওইদিকে আছে বড়িয়া বাজার, ওই বড়িয়াটাও হচ্ছে ধুনটের ভিতরে। তারপরে ধীরে ধীরে আবার সারিয়াকান্দির ভিতরে প্রবেশ করা হবে। আমরা তো দেখতেই পাচ্ছেন আমরা ওই পথেই যাচ্ছি, এবং সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। যে ডান পাশে এখানে একটা রাস্তা ছিল পুকুরের পাশে, এই রাস্তাটা দিয়ে
সারিয়াকান্দি উপজেলার মানে গ্রামের ভিতরে ইউনিয়নের ভিতরে প্রবেশ করা যায়, অর্থাৎ কামালপুর ইউনিয়ন যেটা, সেই কামালপুর ইউনিয়নের ওই ভিতর দিয়ে চিকাশির শেষ, আবার ওই পাশে কর্নারের দিকে যেখানে বাম পাশে দেখতে পেলেন ছনপচা প্রাইমারি স্কুল, ছনপচা সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতের বামে পড়েছিল। এগুলো সব ধনুটের ভিতরে। এবং দেখা যায় একটা এলাকা আর একটা এলাকার সাথে লাগানো, এবং বিভিন্ন সরু পথে বা গ্রামের মেঠো পথে একদিক দিয়ে অন্যদিকে যাওয়া যায়, শর্টকাট রাস্তা আছে। তবে প্রধান সড়ক বা মেইন রাস্তাটা হচ্ছে এটা। আপনাকে যদি গাড়ি করে যেতে হয়, আপনি মেইন রোড দিয়ে যেতে চান, তাহলে এটা হচ্ছে প্রধান সড়ক। এছাড়া তো একে বেঁকে বিভিন্ন দিক দিয়ে কোথাও হয়তো দূরত্ব কমবে, কোথাও দূরত্ব বাড়বে, কারণ রাস্তা একটা আরেকটার সাথে সেইভাবে লিঙ্ক করা, একদিক দিয়ে যেন আর একদিকে প্রবেশ করা যায় এটা। এবং আমরা জসিমুল বাজারের কাছাকাছি চলে এসেছি, মানে জসিমুলে আসিনি, যেখানে হাতের বামে একটি রঙিন রং করা একটা বাড়ি, এটা জসিমুলের ভিতরে পড়ে। এগুলো ধরে সব জসিমুল। এবং এই এলাকার মানুষের বড় বাজার বলতে জসিমুলই, কারণ জসিমুল একটা হাই স্কুল আছে, জসিমুল প্রাইমারি স্কুল আছে, একটা ফুটবল খেলার মাঠ আছে, এবং এখানে ফ্রুটস, ফল, তারপরে বিভিন্ন দোকানপাট, মনোহারি দোকান, মাছ, মাংস ইত্যাদি অনেক কিছু পাওয়া যায়। এই জন্য এদিকের মানুষ জসিমুল বাজারের উপরেই নির্ভরশীল, বা একান্ত প্রয়োজন না থাকলে তারা ধনুটের দিকে যায় না, উপজেলার দিকে মুভ করতে হয় না। এখান থেকেই তারা তাদের প্রয়োজনীয় বা দৈনন্দিন বাজারঘাট কাজকর্ম সেরে থাকে। আমরা প্রায় চলে এসেছি জসিমুল বাজারের কাছে। এই জায়গাটুকু একটু ঘিঞ্জি, মানে হাতের দুপাশে দেখতে পাচ্ছেন বাড়িঘর আছে, এবং মনে হচ্ছে যে খুব একটা ভিড়ের মতো, মানে জনাকীর্ণের মতো, একদম ওপেন আলো বাতাস যুক্ত, ঠিক সেরকম না। মনে হয় রোদ ঢুকতে পারছে না ঠিক মতো, এরকম। কারণ এখন তো রৌদ্রোজ্জ্বল টাইম, এখন একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। যখন মেঘলা দিন থাকে, অন্ধকার থাকে, তখন এই জায়গাটা কেমন একটা অতটা মানে মনে হয় না, ফরওয়ার্ড একটা জায়গা মনে হয় না। এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে, এগুলো সব ধনুটগামী, এগুলো চিকাশি ধনুটে যাবে। আমরা জসিমুল বাজারে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে বাজারটা অপেক্ষাকৃত একটু বড়, গ্রামের বাজার হিসেবে বেশ। ওখান থেকে শুরু হয়েছে, রাস্তার বামে এবং ডানে আপনারা দোকান দেখতে পাচ্ছেন। ওই যে ডান পাশে ফলের দোকানের ভিতরে আরও দোকানপাট আছে, এবং এখানে গরুর মাংস বিক্রি হয়, রাস্তার পাশে মুরগি বিক্রি হয়। দেখা যায় যে এগুলো থাকলে তো আর কাউকে অন্যদিকে যেতে হয় না। এবং বেশ কয়েকটি গ্রামের মানুষ জসিমুল বাজারের উপর নির্ভরশীল। এবং জসিমুল বাজারের অর্থাৎ হাট অংশটা শেষ হলো, জসিমুল বাজারের অংশটা। আমরা এখন এখানে কিছু ফার্নিচারের দোকান দেখতে পাচ্ছেন, এবং এখানে ওই যে মুরগির যে থাকার ঘর, এগুলো তৈরি করে রেডিমেড, ওই যে হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন রাখা হয়েছে। এগুলো 1000, 2000, 1500 বিভিন্ন দামে বিক্রি করা হয়। গ্রামের মানুষ এগুলো নিয়ে সেই ঘরগুলোতে মুরগি রাখে, মুরগি পালন করে। এবং আমরা জসিমুল বাজারটা ছাড়লাম, জসিমুল বাজারটা শেষ হয়েছে। এবং এই যে হাতের বামে এটা হচ্ছে ঝিনাই, ওখানে দেখতে পারেন মাদ্রাসা, ঝিনাই মাদ্রাসা। ওই দিক দিয়ে আরও গ্রামের ভিতরে প্রবেশ করা যায়। এবং এখানে আমরা জসিমুল বাজারটা শেষ করে আমরা আরও সামনের দিকে যাচ্ছি। ধনুটের এলাকা এখনও শেষ হয়নি, অর্থাৎ ধনুট উপজেলা এখনও শেষ হয়নি, আরও অনেক দূর যেতে হবে। অর্থাৎ এই দিকে ধনুট উপজেলা একদম কমও না, এগুলো সব চিকাশি ইউনিয়নের ভিতরে। অর্থাৎ তারপরেও সামনে আরও বেশ কিছু গ্রাম রয়েছে, সেগুলো পেরিয়ে তারপরে আমরা মানে সারিয়াকান্দির এলাকার ভিতরে প্রবেশ করব। এবং এই এলাকার মানুষের একটু সারিয়াকান্দিতে চলাফেরা বেশি, যেহেতু এলাকা কাছে, জসিমুল, চিকাশি, এদিকের মানুষের সারিয়াকান্দিতে আত্মীয় স্বজন আছে। তবে ধনুটের ওইদিকে কম আছে, যেমন দক্ষিণ ধনুটের মানুষ, অর্থাৎ মথুরাপুর, গোপালনগর, চৌকিবাড়ি, ওনাদের এইদিকে চলাফেরা একদমই কম। ওনারা গেলে শেরপুর, বগুড়ায় যায়, বা ওইদিকে চান্দাইকোনার দিকে চলাফেরা বেশি, সিরাজগঞ্জের ওইদিকে চলাফেরা বেশি। এবং আমরা সামনে একটা বটগাছ দেখতে পাবো, সেই বটগাছের ওখানেও একটা প্রাইমারি স্কুল আছে, এবং বাম পাশে একটা বিশাল বড় জলাধার, নিচু জায়গা। এই যেখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা আছে, সাইনবোর্ড আছে, এবং একদম হাতের সাথেই ডান পাশে একটা স্কুলটির নাম হচ্ছে ভালুকাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অর্থাৎ আমরা যে গ্রামটির মাঝে এখন আছি, এই গ্রামের নাম হচ্ছে ভালুকাতলা। নামটা বেশ সুন্দর, ভালুকাতলা। এটা ধনুটের ভিতরে পড়ে।
এবং ধুনট বাজার থেকে আমরা বেশ অনেকখানি চলে এসেছি, 10 কিলোমিটারের উপরে চলে এসেছি। এবং এইটুকু রাস্তা ফাঁকা, এখান থেকে ভালুকাতলার এই রাস্তাটা একদম সোজা একটা রাস্তায় এক টানে চলে যাওয়া যায়। সামনে একটা ব্রিজ পাওয়া যায়, এই পথে চলতে চলতে সামনে একটা ব্রিজ পাওয়া যায়। এখানে রাস্তাটা একটু নিচ থেকে উপরের দিকে খাড়ার মতন উঠেছে। ওঠার পরে যে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিজ, এটা কিন্তু নিচ থেকে একটু উপর দিকে উঠলো। ওঠার পরে আবার ব্রিজ থেকে রাস্তাটা নিচ দিকে একদম স্লোপ করে হেলে নেমে যাচ্ছে, এই যে আবার নিচ দিকে চলে যাচ্ছে। এবং এখানকার রাস্তারও বৈশিষ্ট্য হচ্ছে রাস্তার দুপাশে দিগন্ত জোড়া মাঠ, দেখা যাচ্ছে যে গবাদি পশু, ছাগল, গরু ইত্যাদি চড়ছে বা ঘাস খাচ্ছে মাঠের ভিতরে, জমির ভিতরে। আর কৃষকরা জমিতে কাজ করছে, বেশিরভাগই হলো ধানি জমি, কারণ একটু নিচু জমি হওয়াতে বৃষ্টির পানি যেসব জমিতে জমে সেসব জমিতে সাধারণত ধান ছাড়া তেমন কিছু চাষ করা যায় না, কারণ কৃষি আবাদের জন্য, সবজি আবাদের জন্য সাধারণত একটু উঁচু জমি প্রয়োজন, যেসব জমিতে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে, অর্থাৎ পানি জমে থাকে না, পানি বেরিয়ে যেতে পারে। সেসব জায়গায় ফুলকপি, টমেটো, শসা, লাউ, মিষ্টি কুমড়া ইত্যাদি সবজি জাতীয় ফসলের বেশি আবাদ হয়ে থাকে। তবে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি বাংলাদেশের প্রাণ। কৃষি ছাড়া বাংলাদেশের মানুষ যে পেশার সাথেই যুক্ত হোক, কিন্তু দিন শেষে খাবারের জন্য কৃষকের উপর বা কৃষির উপরে নির্ভর করতে হবে। যদি কৃষক খাবার না ফলায় এবং মাঠে যদি কৃষি পণ্য উৎপাদনের কোনো জমি না থাকে, তাহলে অত্যধিক বেশি দামে সেগুলো কিনতে হবে। উপার্জন অন্য পেশা থেকে যেভাবেই করা হোক, কিন্তু খাদ্যশস্য কেনার জন্য বেশি টাকা ব্যয় করতে হবে, তাহলে কিন্তু গড় পড়তায় সব সমানই হয়ে গেল। 50,000 টাকা মাসে ইনকাম করে যদি 500 টাকা কেজি পেঁয়াজ কিনতে হয়, 200 টাকা কেজি পেঁয়াজ কিনতে হয়, 100 টাকা কেজি পেঁয়াজ কিনতে হয়, তাহলে কিন্তু ওই টাকা কিন্তু ওইভাবে খরচই হয়ে যাবে, থাকবে না। এরকম একটা বিষয়, অর্থাৎ কৃষিতে উৎপাদন বাড়াতে হবে এবং কৃষিমুখী দেশ গড়তে হবে, কারণ খাদ্যটাই হলো আগে। খাদ্য যদি না থাকে অন্য কিছু তো বিলাসী, একটা ভালো গাড়ি দরকার, বাড়ি দরকার, এগুলো তো আসলে অতটা ফান্ডামেন্টাল না, এগুলো কোনো মৌলিক চাহিদা না, এগুলো হচ্ছে জাস্ট মানুষের শখ, স্বপ্ন, ভালো লাগা, আনন্দের একটা জায়গা। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বড়িয়া গ্রামের ভিতরে। এটা হলো বড়িয়া গ্রাম। বড়িয়া গ্রামটা বেশ বড় এবং এখানে হাতের বামে বড়িয়া মসজিদ আছে এবং এই যে হাতের বামে এখানে একটা স্কুল আছে, বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতের পাশে এই যে এখানে দেখতে পাচ্ছেন হাতের বামে। এবং আমরা বড়িয়া গ্রামের ভিতরেই এখন আছি। বড়িয়া গ্রাম আরও অনেক দূর বিস্তৃত, ওই পাশ থেকে, ওই মোড় থেকে, ওই দিক থেকে শুরু হলো বড়িয়া, চশিমুলটা পার হয়ে একটু দূর এসেই বড়িয়া গ্রাম শুরু হয়েছে। এবং এতক্ষণ পর্যন্ত আমরা বড়িয়ার ভিতরেই আছি। হাতের বামে যত বাড়ি দেখতে পাচ্ছেন এগুলো সব বড়িয়া গ্রাম। এখানে একটা সামনে মোড় পাওয়া যাবে, মোড় থেকে আমরা সোজা যাব এবং বড়িয়া একটা মোটামুটি একটা ওই পাশে যে বাজারটা আছে, একটা 3 মাথা আছে, বড়িয়া 3 মাথা, ওইটার গুরুত্ব বেশি, কারণ বড়িয়া থেকে যে একটা রাস্তা ধনুর থেকে গিয়ে বড়িয়াতে যুক্ত হবে, আর একটা রাস্তা চলে গেছে কড়িতলার দিকে, অর্থাৎ ওইটাও সারিয়াকান্দির ভিতরে, ওইটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বা ওইদিকেও প্রচুর মানুষ যাতায়াত করে বগুড়ার দিকে। আর একটা রাস্তা চলে গেছে হচ্ছে কুতুবপুরের দিকে বা সারিয়াকান্দির দিকে। তাহলে বড়িয়া 3 মাথায় মোটামুটি 3 দিকের মানুষ সেখানে এসে মিলিত হতে পারে। এবং ওখানেও সিএনজি পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, সিএনজি একদম ডাইরেক্ট এখান থেকে শেরপুর পর্যন্ত পাওয়া যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন 2-1টা সিএনজি এখানে বসে আছে। এবং এখানে ধুনুট টু বড়িয়া ডাইরেক্ট সিএনজি নাই, সাধারণত ওরা আসে শেরপুর থেকে, অর্থাৎ শেরপুর টু বড়িয়া সিএনজি সাধারণত বেশি চলে, কারণ ঢাকার মানুষ এদিকে বেশি আছে, তো ধনুট থেকে বড়িয়া পর্যন্ত লোক কম হয়। তবে ওই ঢাকার গাড়ি শেরপুরে নেমে দেয়, শেরপুর থেকে আসার লোক আছে। এই যে এটা হচ্ছে বড়িয়া 3 মাথা। এই রাস্তাটা গেল কুতুবপুরের দিকে, সারিয়াকান্দির দিকে, আর আমরা ধনুট থেকে আসলাম। আর এটার বিপরীত পাশে যে রাস্তাটা চলে গেছে ওটা গেছে কড়িতলার দিকে, যেখানেও একটা মসজিদ আছে, ও পাশে একটা মাদ্রাসা আছে মসজিদের সামনে। এবং আমরা বড়িয়া 3 মাথা পেরিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। এবং যেতে যেতে যখন ধনুটের সীমানা শেষ হয়ে যাবে তখন ওখানে সাইনবোর্ড আছে, সেটা দেখা যাবে। ধনুটের এলাকা শেষ হলেই আমরা সারিয়াকান্দির ভিতরে প্রবেশ করব। অর্থাৎ এখানে ধনুটের চিকাশি ইউনিয়ন, আর সারিয়াকান্দির যে শুরু হবে সেটা হবে হলো কুতুবপুর ইউনিয়ন।
কুতুবপুর ইউনিয়ন। আর যদি আমরা ডান দিকে ওইদিকে যাইতাম তাহলে ওখান দিয়ে গেলে পাওয়া যেত কামালপুর ইউনিয়ন। অর্থাৎ কামালপুর বা কুতুবপুর এগুলো হচ্ছে ধুনটের সাথে লাগানো সারিয়াকান্দির দুইটা ইউনিয়ন। সারিয়াকান্দির আরও ইউনিয়নও আছে, সারিয়াকান্দি সদরের আশেপাশে ইউনিয়ন রয়েছে এবং সারিয়াকান্দির কয়েকটা ইউনিয়ন কিন্তু নদীর ভিতরে, অর্থাৎ কাজীপুর উপজেলা এবং সারিয়াকান্দি উপজেলা, একটা সিরাজগঞ্জের উপজেলা আর একটা বগুড়ার উপজেলা, এই দুইটার অর্ধেক স্থল আর অর্ধেকই হচ্ছে জল, অর্থাৎ চরের ভিতরে বিশাল একটা এলাকা এই দুই উপজেলা রয়েছে। সারিয়াকান্দিও ঠিক তেমনই একটা উপজেলা, একদম খুবই নদী ভাঙ্গন একটা এলাকা। এখানে কোনো মানে এই উপজেলায় দেখতে পাচ্ছেন আপনারা আশেপাশে কোথাও কোনো বিল্ডিং বাড়ি টাড়ি কিচ্ছু দেখতে পাবেন না, খুবই দারিদ্র্যপীড়িত একটা এলাকা এই সারিয়াকান্দি। এবং এই যেখানে লেখা আছে ধন্যবাদ ধুনট উপজেলা, অর্থাৎ ধন্যবাদ ধুনট উপজেলা এবং আমাদের সারিয়াকান্দি উপজেলা স্বাগতম জানালো। এখান থেকে আমরা প্রবেশ করলাম সারিয়াকান্দি উপজেলায়, অর্থাৎ অনেক দূর কিন্তু আমরা চলে এসেছি। ধুনট থেকে বেশ অনেক পথ চলে আসার পরে ধুনটের এলাকাটা শেষ হলো এবং আমরা সারিয়াকান্দি উপজেলার ভিতরে প্রবেশ করেছি। এবং এই অংশটুকু আমরা যে প্রবেশ করেছি এটা হলো কুতুবপুর ইউনিয়নের ভিতরে পড়ে এবং আমরা কুতুবপুরের ওইদিকেই যাচ্ছি। তবে এই দিকের এলাকার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই দিকের যারা শিক্ষিত মানুষ, চাকরিজীবী মানুষ, তারা তো শহরমুখী, তারা তো শহরেই থাকে এবং একটা সময় দেখা যায় অনেকেই শহরে সবারই একটা সেকেন্ডারি হোম কেনা আছে, অর্থাৎ হয়তো শেরপুরে বা বগুড়ায় বা অন্য কোনো এলাকায় জায়গাটাকে কিনে রেখেছে, কারণ যে কোনো সময় এদিকে নদী ভেঙে গেলে তারা হয়তো এদিকে সেটেল হবে, এরকম একটা ইচ্ছা থেকে কামনা থেকে। এবং আমরা যে এখানে বাজারটা আসলাম এটার নাম হচ্ছে সোনাপুর বাজার। সোনাপুর বাজারের ওই দেখলেন সোজা যে রাস্তাটা চলে গেছে, ওই সোজা রাস্তাটাই কিন্তু বগুড়ায় চলে গেছে, ওটা বগুড়ার রাস্তা। অর্থাৎ বগুড়া থেকে যে সব গাড়ি আসে তারা কিন্তু এই দিক দিয়েই ঢোকে। এই দেখেন কত বিয়ের গাড়ি যাচ্ছে, হাইস যাচ্ছে, কার যাচ্ছে। বগুড়ায় যারা যায় তারা কিন্তু ওই হাতে সোজা যে রাস্তাটা গেল ওই দিক দিয়ে, আর আমরা তো ডান দিকে প্রবেশ করলাম, ডান দিকের মোড়ে প্রবেশ করলাম। আর ধুনট থেকে যে রাস্তাটা সোজা চলে গেল সোনাপুর বাজার থেকে, সেই রাস্তাটাই হচ্ছে বগুড়ায় চলে গেছে জোরগাছা হয়ে। জোরগাছা ওখানকার একটা বড় বাজার ওইদিকে সারিয়াকান্দির ভিতরে, ওই জোরগাছা বাজার পেরিয়ে তারপরে ওইটা বগুড়ার দিকে চলে গেছে, চেলোপাড়া দিয়ে বগুড়া চলে গেছে। আর আমরা এখন সোনাপুর বাজার থেকে ডান দিকে চলে আসলাম, কারণ আমাদের উদ্দেশ্য কুতুবপুর এবং সারিয়াকান্দি যাওয়া। অর্থাৎ বগুড়ার মানুষও এই সোনাপুর দিয়েই সারিয়াকান্দিতে ঢোকে, আবার ধুনটের মানুষও এই সোনাপুর হয়ে সারিয়াকান্দিতে ঢোকে। এটা হচ্ছে সারিয়াকান্দির প্রবেশ পথ, অর্থাৎ এই মোড় থেকে এদিকে যেতে হয়। এবং সারিয়াকান্দির বাড়িঘরগুলো এদিকে দেখলে বোঝা যায় যে এদিকে একটু অভাব অনটন লেগে আছে, মানে খুব একটা চাকচিক্য দেখা যায় না। এবং মানুষজন দেখলেও বোঝা যায় যে সবাই কর্মজীবী বা শ্রমজীবী মানুষ, সেরকম মানে খুব একটা যে সচ্ছল মানুষের দেখা পড়ে চোখে পড়ে তেমন না। তবে এদিকের মানুষও অনেক চাকরিজীবী মানুষ রয়েছে, নদী কবলিত এলাকার মানুষ আরও চাকরিজীবী অনেকাংশে বেশি হয়। কারণ কি, তাদের জমি জমা থাকে না, তারা জমি জমা হারিয়ে বা জমি জমা নদী গর্ভে বিলীন হওয়ার কারণে তাদের কাছে এডুকেশনটা, শিক্ষাটা, এগুলোর গুরুত্ব থাকে বেশি, এজন্য তারাই বেশি চাকরিজীবী হয় বা বাইরে যাওয়ার চেষ্টা করে। এলাকায় থাকলে তো কর্মসংস্থান হবে না, তারা কিন্তু বাইরে চলে যায়। আর যাদের জমি জমা বেশি থাকে, সচ্ছল থাকে, তারা একটু অলস প্রকৃতির হয়, তারা সংগ্রামী হয় না। যেমন বাংলাদেশে বরিশালের মানুষ, নোয়াখালী, কুমিল্লার মানুষ, ওই দিকের মানুষ কিন্তু ঢাকা শহরে বেশি সেটেল। ঢাকা শহরে বেশিরভাগ ব্যবসা, ছোট ব্যবসা থেকে বড় ব্যবসা, ফ্যাক্টরির মালিক, সব কিছু কর্পোরেট দুনিয়াতেও। কিন্তু বরিশাল এবং কুমিল্লা, নোয়াখালী ওই দিকের মানুষের কিন্তু দাপট বেশি বা সংখ্যা বেশি। আবার নর্থ বেঙ্গলের মানুষ, উত্তরবঙ্গের রংপুর ডিভিশনের মানুষ, রাজশাহী ডিভিশনের মানুষের সংখ্যা খুব কম, কারণ এদিকের মানুষের জমি জমা বেশি, কৃষি আবাদ ভালো হয়, জমি ফার্টাইল বেশি, ওরা এবং একটু অলস প্রকৃতির হয়, গৃহকাতর হয়, হোমসিক হয়। তারা কি করে, তারা এখানেই কৃষি আবাদ করে, ছোটোখাটো ব্যবসা করে, দোকানপাট দেয় বা এলাকায় থাকার একটা চেষ্টা করে, কারণ এখানকার সংস্কৃতিটা, পরিবেশটাই সেরকম। কিন্তু ওই দিকের মানুষ কি করে, তারা ওই আগের জেনারেশনকে দেখেছে সবাই স্ট্রাগল করছে, বাইরে যাচ্ছে, ওখানকার কালচারটা ওভাবে দাঁড়িয়ে গেছে, হয়তো বিদেশে গেছে, ভালো ভালো দেশে আছে, ইউরোপের কান্ট্রিতে আছে, নয় ঢাকা শহরে এসেছে, ব্যবসা করছে, অর্থাৎ বিজনেস মাইন্ডেড। কিন্তু আমাদের এলাকার মানুষ ব্যবসাতে সেরকম পারদর্শী না, একটু সহজ সরল মানুষ, মানে বুদ্ধি কম। উত্তরবঙ্গের মানুষ একটু বোকাশোকা বা সহজ সরল মানুষ, এই জন্য তারা ব্যবসা বাণিজ্যে খুব একটা এগোতে পারে না। এবং তবে চাকরিজীবীর সংখ্যা আছে,
দক্ষ শ্রমশক্তি আছে, অর্থাৎ অনেকেই বিদেশ থাকে, প্রবাসে অনেকে থাকে, বিভিন্ন দেশে থাকে, এবং এই এলাকার মানুষ অনেক চাকরিজীবী আছে, তারা সাধারণত বাইরে থাকে, হয়তো বাড়ি টাড়ি করেছে বগুড়ায় বা ঈদের ভিতরে এলাকায় আসে, এই জন্য এদিকে খুব একটা ভালো বাড়ি করে রাখেনি, একটা মোটামুটি সিমসাম বাড়ি করে রেখেছে, শুধুমাত্র মাঝে মাঝে ভ্যাকেশন পেলে এসে কাটিয়ে যায় বিভিন্ন উৎসবের সময় বা প্রয়োজনে, তাছাড়া এমনিতে থাকে বাইরে। এবং সারিয়াকান্দি উপজেলা এই যে আমরা প্রবেশ করেছি পুরোটাই পুরোটাই দেখতে পাবেন যে কোনো চাকচিক্য নাই, যে কটা বাজার আছে বাজারেরও খুব একটা যে দোকানপাটের মানে ব্যাপার বোঝা যায় যে এখানে অনেক টাকা পয়সা ওরে বা টাকা পয়সা ধরার জায়গা আছে, সেরকম কিছুই না। এখানকার মানুষ খুব সিম্পল মানুষ, তবে এখানকার জীবনযাত্রার মান কি, আপনি অল্প টাকাতে চলতে পারবেন। সারিয়াকান্দির যে বাজার টাজারগুলো বা যেসব জিনিস এখানে বিক্রি হয় স্থানীয়ভাবে, বিভিন্ন খাবার দাবার যেগুলো বিক্রি হয় সারিয়াকান্দিতেও, হয়তো মাছ পাওয়া যায়, বা সাধারণত নদী এলাকা, নদীর মাছ এদিকে বেশি পাওয়া যায়, চিংড়ি মাছ পাওয়া যায়, নদীর চেলা মাছ, কর্তি মাছ ইত্যাদি নানান মাছ পাওয়া যায়, পাঁচমিশালি মাছের তরকারি পাওয়া যায়, অল্প দামে আপনি ভাত খেতে পারবেন। কারণ এদিকের মানুষের যেহেতু টাকা পয়সা মানে চাইলেই, দোকানদার যদি চায়ও মানুষজন খাবেই না, অত দিবে না, শহরের মতো না যে ভাড়া বেশি, দোকান ভাড়া বেশি, ডেকোরেশন ভাড়া বেশি, এজন্য খরচ বেশি। এই জন্য এদিকে মোটামুটি আপনি যদি ভাত খান বা এখানে হোটেলে যদি খাবার খান, দেখবেন আপনি কম দামে, এখানে কিন্তু এখনও 5 টাকা সিঙ্গারা পাওয়া যায়, অথচ অনেক জায়গায় 5 টাকা সিঙ্গারা আর বানায় না। জেলা শহরে 10 টাকা সিঙ্গারা, এখানে পুরি পাবেন, এখানে সিঙ্গাড়া পাবেন, যাই খাবেন 10 টাকার ছোলা পাবেন, দেখবেন অনেকখানি দিয়েছে। অন্য জায়গায় দেবেন অল্প একটু দিবে, অর্থাৎ এখানকার মানুষ এইভাবেই এখানকার অভ্যস্ত যে এইভাবেই দিতে হবে, না হলে চলবে না। এই জন্য আপনি বাইরে থেকে এসেও যদি এখানে 2-1 বার খাওয়া দাওয়া করেন, তাহলে বুঝবেন যে না, এখানে মোটামুটি সাশ্রয়ী, অর্থাৎ সব কিছু মোটামুটি কম দামে পাওয়া যায়। এবং রাস্তাঘাট এদিকে মোটামুটি যাই হোক আছে, খুব যে ভালো তা না, এখানে একটু ভাঙাচোরা রাস্তা, তবে এখানে বাড়িঘরের কিছু জায়গায় বাড়িঘরগুলো খুব সুন্দর, অর্থাৎ বাড়ির সামনে বেশ ফাঁকা জায়গা আছে, দেখতে সুন্দর। তবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম মনে হয় টিন রাস্তার সাথে লেগে গিয়েছে, ডান পাশে বাম পাশে, এইসব বাড়ি মানে খুব একটা দেখতে সুন্দর লাগে না, এবং রাস্তাকেও মনে হয় যে খেয়ে ফেলছে, মানে বাড়িঘর এসে রাস্তাকে আক্রমণ করছে, রাস্তাকে গিলে ধরছে, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়। এই যে সামনে আমরা একটা বাজার দেখতে পাবো, এখানে একটা বাজার, এটা হচ্ছে কুতুবপুরের ভিতরেই পড়ে, এটা হচ্ছে বলা হচ্ছে সোলার তাইর, আমরা সোলার তাইরে আছি, সোলার তাইর বাজার। ওখানে একটা প্রাইমারি স্কুল আছে, এবং প্রাইমারি স্কুলের সামনে জায়গা আছে, ফুটবল খেলা টেলা হয়, কিছু দোকানপাট আছে, এবং আমরা এই রাস্তাটা থেকে সোজা চলে যাচ্ছি, আরও অনেক পথ যেতে হবে, তারপরে দেখা মিলবে সারিকান্দির ভিতরে আমরা মানে যেতে পারবো, কাছাকাছি আর কি, শহরের কাছাকাছি বা বাঁধের কাছাকাছি যেসব জায়গায় ক্লোজার আছে, অর্থাৎ যেসব জায়গায় মানুষ দূর থেকে পর্যটনের জন্য দেখতে আসে বা বেড়াতে আসে, সেই সব জায়গা দেখতে পাবো। কারণ সারিয়াকান্দিতে দর্শনীয় স্থান বলতে কি নদী, এখানকার জীবন জীবিকা সব কিছুর সাথে একটি নামে জড়িত, সেটা হচ্ছে যমুনা নদী। এই যমুনা নদী হচ্ছে এখানকার প্রাণ, লাইফ লাইন সারিয়াকান্দির দুঃখ এবং সারিয়াকান্দির সমৃদ্ধি, দুইটি হচ্ছে নদী। দুঃখ হচ্ছে এই জন্য কারণ নদী এই মৌসুমে যখন পানি বেশি হয় ভাঙে, তখন কত মানুষের জমি জমা গ্রাস করে নিঃস্ব করে ফেলেছে। আবার সমৃদ্ধি এই দিক থেকে, কারণ নদী জীবন কাছে হওয়াতে দেখা যায় যে এখানে নানান পদের তো মাছ পাওয়া যায়, আবার নদীর জীবনের সাথে অর্থনীতির যেসব বিষয় জড়িত, গবাদি পশু পালন বা এখানে ইজিলি কম খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো কিছু পারাপার করা, ট্রান্সপোর্ট করা, সেই সুবিধা রয়েছে। তবে সুখের চেয়ে দুঃখই বেশি, মানে সারিকান্দির দুঃখ হলো যমুনা নদী, সুখের পরিমাণ অল্প, সুখের পরিমাণ কম, কিন্তু দুঃখটা বেশি কারণ হলো যে নদী যখন গ্রাস করে, নদী যখন ভূমিকে খেয়ে ফেলে, তখন সেটা অনেক এলাকা শেষ করে দেয়। কত মানুষের হয়তো 100 বিঘা 200 বিঘা 50 বিঘা জমি ছিল, বাট সব কিছু হারিয়ে এখন একদম মানবেতর জীবনযাপন করছে। অথচ সেগুলো যদি থাকতো, তারা সমাজে মাথা উঁচু করে অনেক অর্থবিত্তের মাঝে তারা সমাজে সমাদৃত হতো। এই যে এখানে আপনারা একটা মোড় দেখলেন, হাতের ডানে যে রাস্তাটা গেল ওইটা করিতলা গেছে, এবং ওখানে চন্দনবাইশা ডিগ্রি কলেজ, এখানে সারিয়াকান্দির ভিতরে একটা
একটা নাম করা কলেজ। সেই চন্দনবাইশা কলেজটা অনেক পুরাতন কলেজ, অনেকবার ভেঙে ভেঙে এখন বর্তমানে ওই করিতলা বাজারের কাছে ওখানে হয়েছে। এবং খুব সুন্দর, ক্যাম্পাসটা খুব সুন্দর। এই চন্দনবাইশা ডিগ্রি কলেজের সুন্দর একটা গেট রয়েছে, সুন্দর সীমানা প্রাচীর দেওয়া রয়েছে। এর পরবর্তীতে একটা ভিডিওতে চন্দনবাইশা ডিগ্রি কলেজ দেখানোর চেষ্টা করা হবে, ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। এবং এই রাস্তাটা যেখানে ভাঙা চোরা রাস্তা দেখতে পাচ্ছেন, জায়গায় জায়গায় পিচগুলো কেমন মানে সরে গেছে। সরে গেলে কি হয়, ওই যে ভ্যানটা দেখেন প্রচুর ঝাঁকি লাগছে, বাচ্চাগুলো মনে হচ্ছে ওখানে মানে কম্পন হচ্ছে। এইসব রাস্তায় সাধারণত এই অটোতে বা সিএনজিতে বা ভ্যানে চলতে গেলে মানে মাথায় লাগে, অর্থাৎ যখন এই ভাঙাচোরা রাস্তার ভিতরে যায় তখন ওই জার্কিংটা হয়, ওই কাঁপুনিটা হয়, ওই কাঁপুনিটা ব্রেনে লাগে। বাট মোটরসাইকেলে অতটা বোঝা যাচ্ছে না, কারণ মোটরসাইকেলে বাম্পার আছে, ওটা খেয়ে ফেলে, ওই শকটা অ্যাবজর্ব করতে পারে। বাট অন্যান্য গাড়ি তো যেমন ভ্যানের তো আর নাই, ভ্যান কীভাবে অ্যাবজর্ব করবে এরকম। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সোজা যে রাস্তা, এবং এই যে হাতের বামে এটাও একটা মসজিদ। এবং সামনে আমরা একটা বাজার পাবো, সামনের বাজারটা হচ্ছে কুতুবপুর বাজার, অর্থাৎ এখানে কুতুবপুর বাজার পাবো আমরা সামনে। কুতুবপুর বাজার হচ্ছে এই আশেপাশের এলাকার মানুষের রাজধানী বলা যায়, অর্থাৎ সবাই কুতুবপুর বাজারের উপর নির্ভরশীল। এখানে স্কুল আছে এবং এখানে বিশাল বড় বাজার আছে। সকালবেলা এখানে মাছের আড়ত বসে, মাছ পাওয়া যায়, এখানে নদীর মাছ পাওয়া যায়। অর্থাৎ দুঃখের ভিতরে ওই সুখের বার্তা এটুকুই যে এখানে ভালো ফ্রেশ মাছ পাওয়া যায়, একদম ফ্রেশ মাছ। সকালবেলা এখানে 6টা-6:30টার দিকে জেলেরা মাছ ধরে এখানে নিয়ে এসে দোকানে বসলে আপনারা সেখানে মাছ কিনতে পারবেন। দাম যে খুব কম তা না, দামও শহরেরও যেমন এখানে খানিকটা কম বেশি। এই মাছই তো আবার সকালেই হয়তো শেরপুর চলে যায় বা ফতেহালি বাজারে চলে যায়, বগুড়ায় চলে যায়, অন্যদিকে চলে যায়। যেটা হলো কুতুবপুর চলে এসেছি। হাতের বামে ওখানে যে মাঠটা দেখতে পারলেন, ওটা হচ্ছে কুতুবপুর খেলার মাঠ, হাই স্কুল মাঠ। এই যে বাম পাশে এটা হচ্ছে হাই স্কুল যে বিল্ডিংটা, আর হাতের ডানে যেটা সেখানে বাজার আছে, এটা হলো কুতুবপুর বাজার। কুতুবপুর বাজারেও প্রায় সব কিছু পাওয়া যায়, মাছ, মাংস, সবজি, সব ধরনের জিনিস পাওয়া যায়। এবং এই যে এখানে অটোগুলো, এগুলো সারিকান্দি যাবে, সারিকান্দি যাওয়ার অটো দাঁড়িয়ে আছে। এখানে ভ্যান ট্যান পাওয়া যায়, যারা পার্শ্ববর্তী গ্রাম ট্রামে প্রবেশ করবে তারা অটো বা ভ্যান নিয়ে যাতায়াত করে। এবং কুতুবপুর বাজারটা একটু ব্যস্ত, দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে, অর্থাৎ বাজারের উপরে যেই রাস্তা স্কুলের পিছনে, সে রাস্তাটা মোটামুটি পার হতে একটু সময় লাগলো, কারণ এখানে গাড়ি ঘোড়াটা এসে দাঁড়ায়, এই জায়গাটাতে দাঁড়ায়, এখানে লোড আনলোড হয়, প্যাসেঞ্জার এখান থেকে নামে আবার এখান থেকে ওঠে। এটা একটা বড় বাজার এদিকে। এবং কুতুবপুর বাজার আমরা পার হচ্ছি প্রায় শেষের দিকে, কুতুবপুর বাজার শেষ হবে। এটা হচ্ছে কুতুবপুর ইউনিয়ন। কুতুবপুর ইউনিয়ন হচ্ছে এই কুতুবপুর বাজার, যেটা এই বাজার কেন্দ্রিকই হচ্ছে এই ইউনিয়নটা অবস্থিত। এখানে একটা হেলথ কমপ্লেক্সও রয়েছে, অর্থাৎ কমিউনিটি ক্লিনিকও রয়েছে। এবং আমরা সামনে অগ্রসর হচ্ছি। আমরা মোটামুটি সারিয়াকান্দির কুতুবপুর যেহেতু পার হলাম, এখন সারিয়াকান্দি যেতে এখনও বেশ কিছু সময় লাগবে, আরও কয়েক কিলোমিটার দূরে আছে। তবুও অনেকখানি চলে এসেছি, অর্থাৎ ধুনুর থেকে বেশ খানিকটা পথ। কুতুবপুর পেরোলেই মোটামুটি বোঝা যায় যে সারিয়াকান্দির একটু সামনের দিকে আমরা এগোচ্ছি। দেখতে পাচ্ছেন একটা রিক্সা যাচ্ছে। একসময় রিক্সা ছিল পায়ে চালিত, হ্যাঁ অনেক আগে কিন্তু ভ্যান এবং রিক্সা দুইটা ছিল পায়ে চালিত, পা দিয়ে চালাতে হতো, পা দিয়ে রিক্সা পুল করতে হতো, টানতে হতো। কিন্তু এখন সব কিছুই যেন ব্যাটারি নির্ভর, অর্থাৎ বিদ্যুতের যে লোডশেডিং বা বিদ্যুতের যে চাহিদা বেড়ে গেছে, বিল বেশি আসে এখন। এগুলোর কিন্তু অনেক কারণ আছে। এর কারণ হচ্ছে কি, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যেরকম বেড়েছে, বিদ্যুতের ব্যবহার আবার ঠিক তেমনই বেড়েছে। যেমন এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা ভ্যান, এগুলো কিন্তু ব্যাটারি চালিত। মানুষ আর পা দিয়ে ভ্যান বা রিক্সা ঠেলে না। প্রত্যেক রিক্সা বা ভ্যানকে ওইভাবে সেটিং করে নেওয়া আছে ব্যাটারির মতো। ওই ভ্যানের সামনে যে ড্রাইভারের পিছনে যে একটা লম্বা সিট আছে, ওই সিটে যে সামনে দুইজন বসা যায়, ওর নিচেই হচ্ছে ব্যাটারি রাখা আছে। ওই ব্যাটারিগুলো চার্জ হয়, বাড়িতে রাতে ব্যাটারি চার্জ দেয়। প্রত্যেক সবাই ওই লাইন করে নিয়ে দিনের বেলায় ওই রিক্সা বা ভ্যান নিয়ে তারা বের হয়। আর অটোগুলো তো চার্জ হয়, এজন্য দেখা যাচ্ছে অটো, ভ্যান, রিক্সা, ভ্যান সব কিছু কিন্তু দেখা যায় বিদ্যুৎ এই জ্বালানিটা ব্যবহার করছে। আর মোটরসাইকেল এটা তো এখনও পেট্রোলে চলে বা অকটেনে চলে।
এগুলো এখনও তেলের উপরে নির্ভরশীল, জ্বালানির উপর নির্ভরশীল। আবার বাজারে কিন্তু অনেক মোটরসাইকেল বা স্কুটারও এসেছে যেগুলো কিন্তু চার্জে চলে, একদম সাউন্ড নাই, সাউন্ডলেস গাড়ি, কিন্তু ওগুলো টান ওঠে না, স্পিড ওঠে না, অর্থাৎ পেট্রোল পোড়ানোর যে স্পিড সেইটা কিন্তু ওগুলাতে পাওয়া যাবে না। আপনি পেট্রোল বা অকটেন চালিত গাড়িতে যে সুবিধাটা পাবেন সেগুলো আবার ওগুলোতে হবে না। আবার গ্যাস চালিত স্পিডও ভালো, যেমন সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাসে চলে, এগুলো কিন্তু অনেক ভালো, অর্থাৎ শক্তিশালী গাড়ি। এগুলোর আপনার টান বেশি ওঠে, যে কোনো ভাঙাচোরা রাস্তার ভিতরে টান দেবেন, দেখবেন যে ব্যাটারি চালিত গাড়ি পড়ে গেছে পিছ দিক দিয়ে। এই যে অটোই যেমন, এই যে অটো ভ্যানগুলো যে রাস্তা দিয়ে যে চলে, এই অটোগুলো এই যে সামনে একটা গেল, ওইটারও মানে ছাউনি ছাড়া অটো, এই যে এই একটা অটো, এগুলো যদি একটু খানাখন্দে পড়ে যায়, 5 জন 4 জন 6 জন যদি লোড থাকে, গাড়ি দেখবেন যে আর উঠছে না। একটু বৃষ্টির পানির ভিতরে আটকে গেলে, কাদার ভিতরে আটকে গেলে পিছন দিক থেকে 3-4 জন লোক নামিয়ে দিতে হবে এবং হালকা একটু পুশ করতে হবে, হালকা একটু ঠেলা দিতে হবে, তারপরে গাড়ি উঠবে। কিন্তু যেগুলো পেট্রোল চালিত গাড়ি এগুলোতে এই সমস্যা নাই, একদম টান দিবে, গ্যাস চালিত গাড়ি টান দিবে, একদম উঠে যাবে, কারণ ফুয়েল বার্ন হয়, এনার্জিটা বেশি ওখানে উৎপন্ন হয়। এই যেখানে দেখতে পাচ্ছেন হাতের ডানে একটা নোয়া গাড়ি দাঁড়িয়ে আছে, এটা সম্ভবত যে বাইরে থাকে, কেউ বাইরে থাকে, বাইরে থেকে এসেছে, হয়তো ঢাকা বা বগুড়ায় থাকে, ওখান থেকে গাড়ি নিয়ে এসেছে। কারণ অনেকেরই বাড়িঘর দেখে মনে হবে যে না, বাড়িঘর ভালো না, কারণ এখানে ইনভেস্ট করে না, এখানে বাড়ি ভালো করে বানায় না। বাট শহরে হয়তো 3 তলা 4 তলা একটা বাড়ি আছে, বাসা আছে, বাট এখানে গ্রামের বাড়ি, শিকড়ের টানে মানুষ আসে, শিকড়কে তো মানুষ ভুলতে পারে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন, ওখানে হাতের ডানে একটা ছোট দোকান ছিল এবং এর ডান পাশগুলোতে বাড়িঘর রয়েছে, কিন্তু বাম পাশটা পুরোই ফাঁকা। বাম পাশে একদম নিচু জমি, পানি জমে আছে, ধানি জমি। সারিয়াকান্দিতে কোনো আলো ঝলমল ব্যাপার নাই, বড় বড় দোকানপাট নাই, সেরকম প্রতিষ্ঠান নাই, ব্যবসা কেন্দ্র নাই। একদম মনে হয় বগুড়ার সবচেয়ে অবহেলিত উপজেলা সারিয়াকান্দি। অর্থাৎ যদি সবটি উপজেলার একটা র্যাঙ্কিং করা হয়, তাহলে যদি গরিব উপজেলা বা দরিদ্র উপজেলা হয়, তাহলে সারিয়াকান্দি মনে হয় 1 নম্বরে থাকবে। বাট চাকরিজীবী কিন্তু খারাপ নাই, চাকরিজীবী অনেক, পুলিশে অনেক লোক আছে, পুলিশ বাহিনীতে সারিয়াকান্দির কিন্তু অনেকজন চাকরি করে, বড় কর্মকর্তাও রয়েছে, আবার ছোট কনস্টেবল পদে অনেকেই এইদিকে চাকরি করে। আবার ঢাকাতেও কিন্তু প্রচুর চাকরিজীবী রয়েছে, গার্মেন্টসের প্রচুর মানুষ কিন্তু, এই এলাকার মানুষ কিন্তু ঢাকায় চাকরি করে। ওই মানে বিষয়টা হচ্ছে যে এলাকার দিকে তারা ওইভাবে ইনভেস্ট করে না, এবং নদী ভাঙন কবলিত এলাকা, এখানে মানুষজন বেশি আসেও না, চলাফেরাও করে না। এই জন্য এই এলাকাটা ভৌগোলিক অবস্থানের কারণেই সেভাবে বিকশিত হচ্ছে না এবং হওয়ার সম্ভাবনাও নাই, হবেও না কখনো। অর্থাৎ জীবন সবসময় শহরমুখী, আধুনিক জীবন, কর্পোরেট জীবন, যান্ত্রিক জীবন, আরবান লাইফ সবসময় শহর কেন্দ্রিক, নগর কেন্দ্রিক। গ্রামের দিকে মানুষ খুব একটা ঝোঁকে না। তবে শহরমুখী হতে হতে মানুষ একসময় যদি ক্লান্ত হয়ে যায়, পরে একটু প্রশান্তি মেলে কিন্তু গ্রামেই, মানে গ্রামটাও রাখা দরকার। গ্রামে আসলে মানুষের চিত্তের মুক্তি মেলে, আর শহর হলো মানুষের জীবিকার পথ। অর্থাৎ এই সব জায়গায় তো আর মানুষ টাকা উপার্জনের কোনো পথ নাই, এই জন্য তাদেরকে কিন্তু আবার ফিরতে হবে কিন্তু শহরে টাকার জন্য। কিন্তু যদি মানসিক তৃপ্তি, একটু নির্ঝঞ্ঝাট জীবন ব্যবস্থা, একটু প্রশান্তির জীবন, তাহলে এখানে আসতে হবে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডানে এখানেও একটা স্কুল, এখানেও একটা বাজার, ছোটোখাটো একটা বাজার। এই বাজারটাও একদম ছোট না, আবার খুব বড় বাজারও না, মোটামুটি বোঝা যায় যে বাজারটা একটু পপুলার। হাতের বামে দেখতে পেলেন ওখানে তালের শাঁস বিক্রি হচ্ছে, তো ছোট ছোট তাল তো দুইভাবে খাওয়া যায়। একটা তালের রস যখন ম্যাচিওর্ড হয়, পরিপক্ক হয়, তাল পেকে যায়। আর একটা হচ্ছে কচি তালের শাঁস, সবুজ তাল খাওয়া। তবে দুইটা তালের 2 রকম টেস্ট রয়েছে। তালের রস যেমন খাওয়া যায়, মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি লাগে খেতে, এবং তালের বড়া খুব সুস্বাদু একটা খাবার। আর তালের শাঁস, এটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় খাবার, কারণ তালের শাঁস পছন্দ করে না এরকম মানুষ খুব কম। তালের শাঁস, তালের কচি শাঁস
পানিযুক্ত যে শাঁস, এটাই সাধারণত বেশি মানুষ খায়। অনেকে পছন্দ করে যে তাল খাওয়ার চেয়ে পাকা তাল খাওয়ার ঝামেলা অনেক, রস বের করতে হয়, সেঁকতে হয়, পিঠা বানাতে হয়, অনেক টাইম কনজিউমিং ব্যাপার। বাট তালের যখন শাঁস হয়, শাঁস তাল খাওয়া বা ছোটো তাল খাওয়া এটা একদম কোনো ঝামেলা মুক্ত। গাছ থেকে পেড়ে রাস্তায় বিক্রি করছে অনেকে, তখন সেখান থেকে কিনে নিয়ে শুধু খাওয়া যাচ্ছে। এক পিস তাল বিক্রি হয় 10 টাকা করে, প্রায় একটু ছোটোখাটো হলে 5 টাকা বা 7 টাকা 8 টাকায়ও বিক্রি করা যায়। তবে বর্তমান সময়ে সব সাইজের তালই, বেশিরভাগ তালই 10 টাকা করে, যেগুলো আর কি একটা স্ট্যান্ডার্ড সাইজ। সেরকম তাল পাড়াও অনেক কষ্ট, তাল যারা পারে সবাই পারতে পারে না। তাল অনেক মোটা গাছ, ওটা তো বের পাওয়া যায় না, ওঠা যায় না, ওটা বাঁশ দিয়ে দড়ি দিয়ে সেরকম টেকনিক করেই যারা ওঠে, যারা উঠতে পারে তারাই সাধারণত ওঠে। সাধারণ মানুষ তো তাল গাছে উঠে তাল পারতে পারে না, খুব কম সেই সংখ্যা। এখানে দেখতে পাচ্ছেন পানি জমে গেছে, কারণ দুই পাশে বাড়ি, ওখানকার হয়তো বাড়ির পানিগুলো এখানে গড়ে, রাস্তাটাও নিচু, বাড়িগুলো উঁচু, এজন্য পানি কোথাও পাস করতে পারছে না। আর বাড়িতে বৃষ্টি হয়ে উঠানের পানি, বাড়ির ভিতরের পানি দেখা যাচ্ছে গড়ে গড়ে এখানে এসে পড়ে আছে। তবে গ্রামের বাড়িতে একটা সময় সবারই বাড়ির পিছনে একটা পুকুর ছিল, পাগার বলে, অর্থাৎ ছোট টাইপের পুকুর, সেটা হলো পাগার বা ভাগার টাইপের, যেখানে এটা সেটা ফেলা হয়, সেরকম একটা নিচু জায়গা ছিল। অর্থাৎ নিজের বাড়ির পানি, নিজের নলকূপের পানি, গোসলের পানি বাড়ির পিছনে ফালানোর জন্য বড় গারস্থরা সেই ব্যবস্থাই করে রাখতো। কিন্তু এখন তো জনসংখ্যার বিস্ফোরণ। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন প্রায় 7 কোটির মতো মানুষ ছিল, 7 crore। আর বর্তমান সময়ে মানুষ হয়ে দাঁড়িয়েছে 17 crore প্লাস, অর্থাৎ 17 কোটির বেশি মানুষ। তাহলে এত মানুষ, কিন্তু 1,47,570 বর্গ কিলোমিটার বাংলাদেশের যে এরিয়া বা আয়তন, এটি তো আর বাড়ে নাই, ওইটুকুই আছে। তাহলে এত এত মানুষ বেড়েছে, অর্থাৎ প্রায় 3 গুণ, মানে 2.5 গুণ মানুষ বেড়েছে। 71 সালে যত মানুষ ছিল এখন 2.5 গুণ বেড়েছে। তাহলে 55 বছর 54 বছরে যদি এত মানুষ বাড়ে, তাহলে কিভাবে হবে, মানে এই ল্যান্ডে মানুষ কিভাবে মানে চলতে পারবে? এরকম দূষণ, এরকম ঝামেলাগুলো তো হবেই। অনুরূপভাবে হয়েছে যে গাছ কাটা নিয়ে, অর্থাৎ গাছ মানুষের প্রয়োজনের তাগিদে এখন কেটে ফেলছে, পরিবেশেরও বিপর্যয় বা হানি ঘটছে। এই যে আমরা এখন যেখানে এসেছি, এটা হচ্ছে দেবডাঙ্গা বাজার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট বাজার দেখা যাচ্ছে। এই বাজারটা কিন্তু মানে বেশ বড় বাজার, অর্থাৎ ওই পাশে কুতুবপুর বাজার, এই পাশে কিন্তু দেবডাঙ্গা বাজার। এই দুইটা বাজারই কিন্তু এই রোডের বলা যায় সবচেয়ে বড় বাজার। আর হচ্ছে ওইদিকে সারিয়াকান্দির বাজার। কিন্তু এর মাঝখানে যে বাজারগুলো আছে, এগুলো সবগুলো ছোট বাজার। বাট এই যে এটা কিন্তু দেখতে পাচ্ছেন, বাজারের কিন্তু একটা গ্র্যান্ডার আছে, বা বাজারের যে ভাইবটা, এটা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এই বাজারটাও বড় বাজার। এবং দেবডাঙ্গা বাজারেও কিন্তু মাছের আড়ত বসে। দেবডাঙ্গা বাজারে মাছের আড়ত বসে, মাছ কিনে পাওয়া যায়। অর্থাৎ নদীর যে পাঁচমিশালি মাছ, নদীর যে নানা পদের মাছ, সুস্বাদু মাছ, যমুনা নদীর মাছ হচ্ছে ফ্রেশ মাছ, দেখতে মনে হবে একদম হোয়াইট ফিশ, মানে একদম গোসল করানো মাছ, সাবান দিয়ে গোসল করিয়েছে। অর্থাৎ পুকুরের মাছগুলো একটু কালো হয়, কারণ অল্প পানিতে বদ্ধ জলে চাষ হয়, পানিও কালো থাকে, স্যাঁতসেঁতে থাকে, ছায়া থাকে, মাছের উপরে সেটার প্রভাব পড়ে। বাট নদীর মাছ হলো মুক্ত জলাশয়ের মাছ, যে কোনো দিকে মুভ করতে পারে এবং অনেক পানি, সেজন্য নদীর মাছটার ব্যাপারটা থাকে অন্যরকম এবং স্বাদে, গন্ধে, মানে একদম অতুলনীয়। আমরা এখন দেবডাঙ্গা বাজারে এসেছি। দেবডাঙ্গা বাজারে দেখতে পাচ্ছেন এই যে এখানে গ্যাসের সিলিন্ডার, দোকানপাট, হাবিজাবি অনেক কিছু পাওয়া যায়, অর্থাৎ অনেক কিছু আছে এখানে, সব কিছুই সাধারণত পাওয়া যায়। দেবডাঙ্গা বাজারে আসা মানে হচ্ছে সারিয়াকান্দির নিকটবর্তী চলে আসা, অর্থাৎ সারিয়াকান্দি এখান থেকে আর দূরে নয়। দেবডাঙ্গা থেকে সারিয়াকান্দির ভাইবটা শুরু হয়ে গেছে, অর্থাৎ সারিয়াকান্দি উপজেলার। কারণে এই রাস্তায় যেতে যেতে এখানে 3টা পয়েন্ট পড়বে, যে 3টা হচ্ছে, একটাকে বলা হয় দেবডাঙ্গা ঘাট, আর একটা বলে প্রেম যমুনার ঘাট, আবার একটা আছে কালীতলা ঘাট। এই 3টে ঘাটই হচ্ছে এখানে শহর রক্ষার জন্য বা এলাকা রক্ষার জন্য ওখানে বাঁধ নির্মাণ করা হয়েছে। এবং এই 3টা জায়গা হচ্ছে দর্শনীয় জায়গা, পর্যটন কেন্দ্র। বগুড়া থেকে মানুষ ঈদের ভিতরে, ধনট থেকে, আশেপাশের এলাকা থেকে প্রচুর মানুষ এখানে বেড়াতে আসে। ঈদের মুহূর্তে এখানে ঢোকা পর্যন্ত যায় না, অর্থাৎ ওই বাঁধের ভিতরে যে এন্ট্রি, সেই এন্ট্রিতে যাওয়া যায় না। সবচেয়ে বেশি আসে মোটরসাইকেল, এত মোটরসাইকেলের হর্ন আর জ্যাম পড়ে যায়। এবং মানুষ গাড়ি টাড়ি নিয়েও আসে, কার নিয়ে আসে, হাইস নিয়ে আসে, অটো নিয়ে, সিএনজি নিয়ে, যে যেভাবে পারে আসে। কারণ বগুড়া শহর থেকে তো আর সারিয়াকান্দি খুব বেশি দূরে নয়, 22 কিলোমিটারের মতো দূরে। এইটুকু দূরত্ব তো খুব দূরে না।
1 ঘন্টাও লাগে না, 40-45 মিনিটের রাস্তা। এই জন্য এখানে শহরের ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য একটু মানুষ প্রশান্তির জন্য যখন একটু ভ্যাকেশন পায়, ছুটি পায়, হলিডে পায়, তখন কিন্তু এসব জায়গায় আসে। তবে নর্মাল ক্যাজুয়াল টাইমে আপনারা এখানে বেড়াতে আসলে, দিনের বেলা আসলে খুব একটা লোক দেখতে পাবেন না, বিকেলের দিকে বেশ লোক হয়। তবে বন্ধের দিনগুলোতে সাধারণত শুক্রবারে শনিবারে এই সময়টাতে বেশ ভালোই লোক হয়। আর যদি ঈদের ভিতরে আসেন, এই বিশেষ করে রোজার ঈদের ভিতরে, কোরবানির ঈদের, দুইটা ঈদের ভিতরে এখানে আসলে পা ফেলার জায়গা থাকে না, এমন একটা অবস্থা। ওই দেখা যায় যে বগুড়া থেকে আপনি এতটুকু আসবেন 40 বা 45 মিনিটে, আর আপনার ওই বাঁধের ভিতরেই ঢুকতে নদী পর্যন্ত যেতেই 40-45 মিনিট সময় লেগে যাবে, এরকম জ্যাম পড়ে যায় রাস্তা দিয়ে। কারণ এটা তো অত্যন্ত সরু রাস্তা, দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু খুবই সরু চিকন রাস্তা, অর্থাৎ অ্যাট এ টাইম 2টা বাস শুধু যেতে পারবে। অথচ এই রাস্তায় যদি এত বেশি গাড়ি চলে আসে, ঢুকে পড়ে, তখন কিন্তু আর কি দেখা যায় যে গাড়ি ঘোরানোর জায়গাই নাই। একটা বাস আসলে বাস ঠিকমতো রাস্তায় ঘুরবে সেই প্লেসই নাই। অথচ যদি 2 লেনে যদি সমান তালে গাড়ি যায়, এখানে মোটরসাইকেল যায়, মানুষ আসে, অটো আসে, তাহলে সেখানে চলাফেরাটাই কঠিন হয়ে পড়ে। এবং এখানকার এলাকা তো দেখতে পাচ্ছেন নিচু, বাড়িঘরগুলো যেগুলো আছে সব নিচু। এটা যেহেতু বাঁধের উপর দিয়ে রাস্তা বলা যায়, আর বাড়িঘরগুলো একদম ওই বাঁধের শুধুমাত্র সাথে লাগানো। এবং আমরা এখানে যে এটা দেবডাঙ্গা বাজার পেরিয়ে এতটুকু আসলাম, এটাই হচ্ছে দেবডাঙ্গা ঘাট, অর্থাৎ এই ঘাটের নামটা হচ্ছে দেবডাঙ্গা ঘাট। এই যেখানে দেখতে পাচ্ছেন স্থানীয়ভাবে উৎপন্ন যে কৃষি ফসলগুলো বিক্রি করা হচ্ছে, একদম ফ্রেশ টাটকা। মানে বাইরের জিনিসগুলো এখানে সাধারণত ঢোকার সুযোগ নাই, কারণ অনেক দূরের এলাকা তো, ওইভাবে এখানে কোনো আড়ত হয় না। এইভাবে ওই চরের জিনিসপত্র আসে, এবং এখানে যারা স্থলভাগে আছে তারা যেগুলো উৎপন্ন করে স্থানীয়ভাবে, সেগুলোই শুধু আসে। শুধুমাত্র আলু, পেঁয়াজ এগুলো বাইরে থেকে আসে, রসুন এগুলো বাইরে থেকে আসে। কিন্তু বেগুন ধরেন এখানকার মরিচ, এখানকার যাবতীয় যেগুলো ঝিঙ্গা, শশা, পেঁপে, কলা, এগুলো সব স্থানীয়ভাবে প্রডিউসড, এগুলোই এখানে সাধারণত নিয়ে আসা হয়। আর শহরাঞ্চলে তো কোনো কিছুই নিজস্ব না। যেমন বগুড়া শহরে আপনি দেখবেন সবই কিন্তু এই ধুমুটে যাচ্ছে, সারিয়াকান্দি যাচ্ছে, শেরপুরে যাচ্ছে, শাহজাহানপুর যাচ্ছে, আদমদিঘি, দুপচাচিয়া, শিবগঞ্জ, নন্দীগ্রাম, নানান জায়গার জিনিস সেখানে যাচ্ছে। কারণ শহরে তার উৎপন্ন হওয়ার জায়গা নেই, আশেপাশের এলাকা থেকে, বিভিন্ন ইউনিয়ন বা উপজেলা থেকে আসবে। এবং এখানে ইটপাড়া রাস্তা, এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা দেবডাঙ্গা ঘাট। হাতের বাম দিকে অনেকগুলো বাড়ি পড়লো, একটানা বাড়ি, নিচু, অর্থাৎ বাঁধ থেকে বেশ নিচু, ওখানে কিছু বাড়ি ঘর রয়েছে। এবং আমরা দেবডাঙ্গা ঘাটে চলে এসেছি। এখানে ইট ঢালা রাস্তা হওয়াতে সুবিধা হয়েছে, একটানে চলে আসা যায়, হাতের বাম ডানে ফাঁকা জায়গা রয়েছে। এবং এখানে যে মানুষের খড় শুকানোর, অর্থাৎ ধান গাছ থেকে ধান বের করে নেওয়ার পর সেগুলো গোখাদ্য হিসাবে ব্যবহার করা হয় এবং শুকিয়ে পালা করে মজুত করা হয়, সেগুলো দেখতে পাচ্ছেন। এগুলো রাস্তার উপর সাধারণত মানুষ শুকায়। এবং এখানে আমরা দেবডাঙ্গা ঘাটে চলে এসেছি। এখানে যে কিছু মানুষ দেখা যাচ্ছে, অল্প কিছু মানুষ দেখা যাচ্ছে, বা ঈদের সময় আসলে এখান দিয়ে একদম গাদাগাদি অবস্থা। বেশিরভাগই মোটরসাইকেল নিয়ে আসে, কারণ দূরের জায়গা বা প্রত্যন্ত এলাকা হওয়ার সুবাদে। যেখানে দেখতে পাচ্ছেন একটা ঘোড়া,